আজকে আমরা পথের দাবি যে উপন্যাসের অংশটা পড়ছিলাম তারই পরবর্তী অংশটা পড়তে আরম্ভ করব। তোমরাও আমার সঙ্গে বইটা খুলতে থাকো। পেজ নাম্বার 98। দেখো, পথের দাবি। আমরা এই পর্যন্ত পড়ে এসেছিলাম, অর্থাৎ যাকে সব্যসাচী মল্লিক সন্দেহে থানায় ধরে রাখা হয়েছিল তার চোখের দৃষ্টিটা কেমন, সাজ পোশাকের বাহার কেমন, এবং সেই সমস্ত কিছু দেখে অপূর্ব থানার পুলিশের যে বড় কর্তা নিমাই বাবু তাকে বলেছিলেন যে যাকে আপনি খুঁজছেন অর্থাৎ সব্যসাচী মল্লিক, এই ব্যক্তি যে সেই ব্যক্তি নয়, তার আমি জামিন হতে পারি। এবং সেক্ষেত্রে আমি তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্নও রেখেছিলাম যে এটা কি অপূর্ব সত্যি সত্যি বলছে যে এই মানুষটা সত্যি সত্যি সব্যসাচী মল্লিক নয়, নাকি সে কাউকে আড়াল করবার চেষ্টা করছে। এই উত্তরটা তোমরা আমাকে দেবে এবং কিছুটা পড়তে পড়তে আমরাও হয়তো একটা আন্দাজ পেয়ে যাব যে এর উত্তরটা কি হতে পারে। পরবর্তী অংশ থেকে আজকে স্টার্ট করব। তাহলে পরবর্তী অংশটাতে যেটা বলা হচ্ছে, দেখো খুব ভালো করে খেয়াল করবে। এখান থেকে শুরু করছি আমি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। এই যে কালচার কথাটা এলো, এটা অনেকটা বড় একটা কথা। এই কথাটা আমি তোমাদের ডেফিনেটলি বোঝাবো। তার আগে একটু যদি এখানে করে দিই তাহলে মনে হয় সবারই খেয়াল থাকবে, সুবিধে হবে। কালচার, কালচার বলতে যেটা বোঝায়, কালচার কথাটার অর্থ হচ্ছে সংস্কৃতি। মানুষের পোশাক পরিচ্ছদ, তার খাদ্যাভ্যাস, আচার আচরণ, চলন বলন, সবকিছুই কালচারের অন্তর্ভুক্ত। সুতরাং বলাই যায় যে মানুষের ব্যবহারিক ও বৌদ্ধিক জীবন একেই একত্রে কালচার বলা হয়। হয়তো একটু খটোমটো লাগলো শুনতে, কিন্তু বিষয়টা খুব সহজ। বিষয়টা হচ্ছে, প্রথম কথা, কালচার কথাটার আক্ষরিক অর্থ হলো সংস্কৃতি। অর্থাৎ একটা মানুষ বা একটা জাতি গোষ্ঠী তারা কেমন পোশাক পরিচ্ছদ পরে, কেমন খাওয়া দাওয়া করে, কেমন আচার ব্যবহার করে, কেমনভাবে কথাবার্তা বলে, সেই সমস্ত কিছু মিলেই, অর্থাৎ তার যে প্র্যাকটিক্যাল লাইফ, তার যে ব্যবহারিক জীবন এবং তার যে বৌদ্ধিক জীবন, অর্থাৎ এই যে তার চলন বলন, তার এই যে শিক্ষা দীক্ষা, এই সমস্ত কিছুই ফুটে ওঠে কালচারের মধ্যে দিয়ে, যাকে আমরা সংস্কৃতি বলে থাকি। তাহলে এখানে অপূর্ব কি বলছে? অপূর্ব যেটা এখানে বলছে সেটা হচ্ছে, সে প্রথমে কি বলল? সে প্রথমে বলল, কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ এই যে গিরিশ মহাপাত্রকে ধরে আনা হয়েছে, যে কিনা উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের কারখানায় মিস্ত্রির কাজ করত, তার উৎকট সাজ পোশাক দেখে হাসি পাচ্ছে সবার।
সুতরাং এই মানুষটার এই যে উৎকট সাজ পোশাক, এই মানুষটা কখনোই সব্যসাচী মল্লিক হতে পারেন না। কারণ সব্যসাচী মল্লিক একজন কালচার্ড মানুষ। তিনি বিলেতের ডাক্তার উপাধিধারী, ইঞ্জিনিয়ারিং, আইন সমস্ত কিছু পাশ করেছেন। সুতরাং তার যে চালচলন, তার যে পোশাক আশাক, তার যে ব্যবহার যেরকম হবে, তার কোনো কিছুর সঙ্গেই তো এই লোকটার আচার আচরণ, কথাবার্তা বা পোশাক পরিচ্ছদ মিল খাচ্ছে না। সুতরাং এই মানুষটা ওই মানুষটা নয়। অপূর্ব বলছে আমি তার জামিন হতে পারি। তো নিমাইবাবু চুপ করে আছেন দেখে অপূর্ব তাকে কনভিন্স করাবার জন্য আবারও বলছে যে আর যাই হোক, আপনি যাকে খুঁজছেন মানে সব্যসাচী মল্লিক, তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কারণ আপনার মুখ থেকেই তো আমি শুনেছি যে সব্যসাচী মল্লিক উচ্চশিক্ষিত একজন মানুষ, বহু ভাষায় পারদর্শী একজন মানুষ। সুতরাং তার কালচারের সঙ্গে এই মানুষটার কালচারের কি কোনো দিক থেকে মিল পাওয়া যায়? এইখানে আমি আবার তোমাদের কাছে ওই একই প্রশ্ন রাখবো যে অপূর্ব কি সত্যি সত্যি নিজে মনে প্রাণে বিশ্বাস করছে যে গিরিশ মহাপাত্র কোনো মতেই সব্যসাচী মল্লিক হতে পারে না, নাকি অপূর্ব কিছুটা হলেও ধরতে পেরেছে যে এই মানুষটাই সব্যসাচী মল্লিক এবং সেই জন্যে সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যাতে কোনোভাবেই তিনি পুলিশের জালে ধরা না পড়েন? কেন আমি এতটা জোর দিয়ে কথাটা বলতে পারছি যে অপূর্ব হয়তো ধরতে পেরেছে যে এই গিরিশ মহাপাত্রই সব্যসাচী মল্লিক? তোমরা অনেকে আমার সঙ্গে একমত হবে বা হয়তো এতক্ষণে বুঝতেও পেরে গেছো সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। অর্থাৎ যে সামান্য একটা তেলের কারখানার মিস্ত্রি, তার চোখের ওই রকম গভীর জলাশয়ের মতো অন্তর্ভেদী দৃষ্টি থাকা সম্ভব নয়। যে দৃষ্টির মধ্যে এমন একটা অদ্ভুত প্রাণশক্তি লুকোনো আছে যে মৃত্যুও সেখানে প্রবেশ করতে ভয় পায়। সুতরাং এই রকম দৃষ্টি সেই মানুষের পক্ষেই সম্ভব যে মানুষটা এতটা উচ্চশিক্ষিত, এতটা কালচার্ড এবং দেশের মানুষের স্বাধীনতার জন্য তিনি বিভিন্ন দেশে দেশে ঘুরে চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে। এবারে এসো একদম টেক্সটে যে পর্যন্ত আমরা ছিলাম। অপূর্ব যখন বলছে যে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, তখন নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। ট্যাঁক বলতে বোঝানো হয় গেঁজে। আমি এখানে কথাটা করে দিলাম। ট্যাঁক হচ্ছে গেঁজে, অর্থাৎ কোমরের কাছে আগেকার দিনের মানুষরা যারা ধুতি টুতি পরতেন, তারা কোমরের কাছে ওই ধুতির কিছুটা অংশই একটু পাকিয়ে তার মধ্যে টাকা পয়সা মূল্যবান জিনিস গুঁজে রাখতেন। ফলে মূল্যবান জিনিস রাখবার জন্য হচ্ছে ট্যাঁক, আর সাধারণ জিনিসপত্র রাখবার জন্য হচ্ছে পকেট। এই কথাটাগুলো আমি এত ডিটেলে বললাম কেন? কারণ ভীষণভাবে এখান থেকে কোয়েশ্চেন আসে যে গিরিশ মহাপাত্রের ট্যাঁক এবং পকেট থেকে কি পাওয়া গিয়েছিল। ঠিক পরের পেজে আমরা সেটা পাবো। বলা হচ্ছে দেখো, তাহার ট্যাঁক হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। পরের অংশে যাবার আগে আমি এইখান থেকে যে কোয়েশ্চেনটা দিয়ে দেব সেটা হচ্ছে যে গিরিশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল। গিরিশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে
কি কি পাওয়া গিয়েছিল? তাহলে যেটা আমি এক্ষুনি বললাম যে ট্যাঁক অর্থাৎ এমনই একটা জায়গা যেখানে মানুষ তার নিজের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র সেগুলো সে গোপনে রাখবে। সেজন্য দেখো তার ট্যাঁকে একটা টাকা এবং গন্ডা ছয়েক পয়সা। সে যেহেতু মিস্ত্রি, তার কাছে খুব বেশি টাকা পয়সা থাকবার কথা নয়, সেজন্য মাত্র একটা টাকা এবং 6 গন্ডা পয়সা পাওয়া যাচ্ছে। এবার পকেট থেকে খানা তল্লাশি করে কি পাওয়া গেল? তার কাজের জিনিসপত্র, একটা লোহার কম্পাস, মাপজোক করবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি যেটা তার নেশার দ্রব্য, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে পাওয়া গেল। সাধু ভাষা বলে কলিকা লেখা রয়েছে, তোমরা যখন চলিত ভাষায় লিখবে তখন গাঁজার কলকে। এইবার দেখো মজাটা কি হচ্ছে। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যাবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে এই অবধি কি হচ্ছে? অপূর্ব বারবার পুলিশ অফিসের যে বড় কর্তা নিমাইবাবু তাকে বোঝাবার চেষ্টা করছে যে আপনি যাকে খুঁজছেন এই মানুষটি সেই মানুষটি হতেই পারে না, তার আমি জামিন হতে পারি। তো এ সমস্ত কথাবার্তার পর একসময় সেই লোকটিকে নিমাইবাবুর সামনে আনা হলো। নিমাইবাবু যখন জিজ্ঞাসা করছেন যে তার কি নাম, লোকটি তখন বলছে তার নাম গিরিশ মহাপাত্র। তাতে একটু ঠাট্টা বিদ্রুপ করে নিমাইবাবু বলছেন, একদম মহাপাত্র তুমি, তা ভালো, তো তুমিও ওই তেলের খনির কারখানায় কাজ করছিলে তো, এখন চলে এসেছো, এখন তার মানে ওরাও যেরকম কদিন রেঙ্গুনে থাকবে তুমিও থাকবে, তো তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তো তোমার ট্যাঁকে আর পকেটে কি আছে। তো তার ট্যাঁক থেকে একটা টাকা, গন্ডা ছয়েক পয়সা এ সমস্ত পাওয়া গেল, আর তার পকেট থেকে একদম পয়েন্ট করে নেবে একটা লোহার কম্পাস, মাপজোক করবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে পাওয়া গেল। এবার যেই গাঁজার কলকেটা পাওয়া গেল, সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, নিমাইবাবু তাকে একদম চেপে ধরেছেন। তিনি বলছেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে অকপটে বলছে, আগে না না,
আমি গাঁজা খাই নে। তখন নিমাইবাবু বলছেন, ও তুমি গাঁজা খাও না, তো তাহলে এই বস্তুটি পকেটে কেন? এই বস্তুটি মানে বোঝাই যাচ্ছে গাঁজার কলকেটিকে তিনি বোঝাচ্ছেন। তখন লোকটি বলছে, আগে আমি পথে কুড়িয়ে পেলাম গাঁজার কলকেটা, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। মানে একেবারে সে বুঝতেই পারছে যে এটা কেউ বিশ্বাস করবে না, তবুও সে বলে যাচ্ছে। কিন্তু তখন ঠিক সেই সময়ে থানার যিনি মেজবাবু তিনি ঘরে ঢুকছেন, অর্থাৎ জগদীশ বাবু। তিনি ঢোকাতে নিমাই বাবু তাকে বলছেন যে দেখো দেখো, আমাদের এই গিরিশ মহাপাত্র কিরকম সদাশয় ব্যক্তি, একবার দেখো। সে নিজে গাঁজা খায় না, পথে কুড়িয়ে পেয়েছে, যদি কারোর কাজে লাগে সেই জন্য গাঁজার কলকেটা সযত্নে পকেটে তুলে রেখেছে বলে তিনি এই গিরিশ মহাপাত্রের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে পড়ছেন। কারণ লোকটা একেই রোগা, ক্ষীণকায়, কাশছে, হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাই পুলিশের বড় কর্তার মন স্নেহে আর্দ্র হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে গাঁজা খাবার সমস্ত লক্ষণই তো তোমাতে বিদ্যমান বাবা, তুমি যে গাঁজা খাও সেটা তো বোঝাই যাচ্ছে, তো বললেই পারতে খাই। কিন্তু এই তো তোমার শরীর, কদিনই বা বাঁচবে বলো, আর গাঁজাটা খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। লোকটিও বলছে যাকে না, মাইরি খাইনে। এই মাইরি শব্দটা আমি একটু আন্ডারলাইন করলাম, কারণ আছে। মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু দোস্ত যদি কেউ তৈরি করে দিতে বলে তবে দিয়েই মাত্র, বলে আমি নিজে খাইনি। এই পর্যন্ত জগদীশবাবু তাও সহ্য করছিলেন। এই লাস্ট কথাটার পর তাঁরা সহ্য হলো না। একেই তো তার সেই লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেছে, তার মধ্যে এতক্ষণ ধরে এই গিরিশ মহাপাত্র এত বাজে বকে যাচ্ছে যে তিনি আর সহ্য করতে পারছেন না। একেবারে চটে উঠে বলছেন, একেবারে দয়ার সাগর, মিথ্যেবাদী কোথাকার, পরকে সেজে দি নিজে খাইনে, যা খুশি বোঝালেই হলো, এরকম এরকম। তো এই সমস্ত যখন একটা প্রায় যাত্রাপালার মতো ঘটনা ঘটছে একটা পুলিশ স্টেশনে, অপূর্ব দেখছে যে তার চুরির রিপোর্ট লিখবার কারো সেরকম গরজ নেই। সে তখন বলল যে অনেকটাই বেলা হয়ে গেল কাকাবাবু, আমি তাহলে এখন আসি। কাকাবাবু বলে যাকে ডাকা হচ্ছে তিনি আর কেউ নন, নিমাই বাবু। তিনিও উঠে দাঁড়ালেন, বললেন যে আচ্ছা ঠিক আছে মহাপাত্র, তুমিও এখন যেতে পারো। বলে তিনি জগদীশবাবুকে জিজ্ঞাসা করছেন, কি বলো, যেতে পারে তো? জগদীশবাবু সম্মতি জানালে নিমাইবাবু বলছেন যে কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ভায়া। ভায়া বলতে এখানে বোঝানো হচ্ছে জগদীশবাবুকে। নিমাইবাবু বলছেন, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন ওয়াচ রাখা দরকার। ওয়াচ রাখা অর্থাৎ নজর রাখা। বলে তিনি বলছেন, রাত্রের যে মেল ট্রেনটা ঢুকবে সেই মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্যি, সে মানে হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। এটা তিনি এই ইনস্ট্রাকশনস তিনি দিলেন জগদীশবাবুকে। জগদীশবাবু বলছেন যে হ্যাঁ তা হতে পারে, ঠিক আছে, রাত্রে মেল ট্রেনের প্রতি দৃষ্টি রাখবো, সবই ঠিক আছে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই। জানোয়ার বলে তিনি তাহলে ওই গিরিশ মহাপাত্রকে বোঝাচ্ছেন যে তেলের খনির কারখানায় কাজ করত। জানোয়ার বলবার কারণ কি? কারণ তার এই উৎকট সাজ পোশাক, তার এই গাঁজা খাওয়া, সর্বোপরি তার এই মিথ্যে কথা বলা, সমস্ত কিছু নিয়ে সে আর মানুষ পর্যায়ে পড়েই না। এতটাই চটে গেছেন জগদীশবাবু। তিনি বলছেন একে আর ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, কারণ লেবুর তেলের গন্ধে এ থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছে। বড়বাবু হাসছেন। তো ইতিমধ্যে অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসছে, কারণ তার তো কাজটা হলো না, শুধু শুধু আর ওখানে থেকে কি হবে। আর প্রায় তার সঙ্গে সঙ্গে গিরিশ মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গটা নিয়ে আর চাটাই জড়ানো ময়লা যে বিছানার বন্ডিলটা সেটা বগলে চাপে ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরে সোজা চলে গেল।
ফলে তোমরা বুঝতেই পারছো যে কি সহজে, কি সাবলীলতার সঙ্গে সব্যসাচী মল্লিক পুলিশকে বোকা বানিয়ে তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলেন। কারণ তিনি ছদ্মবেশটা এমন ধরেছেন যে একদম ঠিক মনে হচ্ছে যে এ তেলের খনির কারখানায় কাজ করা একজন শৌখিন প্রকৃতির মিস্ত্রি। এবং যা হয় যে দেখো, আমি একটু অফ দ্য রেকর্ডই কথা বলছি, যারা এরকম মিস্ত্রি মজুর ধরনের মানুষ হয় তারা যখন সাজগোজ করে তাদের সাজ পোশাকটাও ঠিক ভদ্রলোকেদের, অর্থাৎ যারা সত্যিকারের শিক্ষিত ভদ্র মানুষ তাদের মতো কিন্তু সাজগোজটা হয় না। এমন একটা উৎকট সাজ পোশাক হয় যে সেদিকে তাকিয়ে তোমার হাসিই পাবে, ভালো লাগবে না। তো এও ঠিক ইচ্ছে করেই সেই রকম উৎকট সাজ পোশাক করেছে যাতে লোকেদের দৃষ্টি ওই সাজ পোশাকের দিকেই যায়। অপূর্ব ব্যতিক্রম সেটা আলাদা কথা, কারণ অপূর্ব প্রথমেই লোকটির বাইরের দিকটা দেখেনি। অপূর্বর দৃষ্টি আকর্ষণ করেছে ওই ব্যক্তির চোখের দৃষ্টি, তার গভীরতাটা। সেই নিয়েই সে চিন্তামগ্ন হয়েছিল, সেই নিয়েই সে মুগ্ধ বিমোহিত হয়েছিল। কিন্তু পুলিশের বড় কর্তা থেকে শুরু করে বাকি পুলিশ কর্মচারীরা তারা শুধু মানুষের বাইরেটাই দেখে, এবং সেটাই সব্যসাচী মল্লিক ভালো করেই জানতেন। সেজন্য এমন সাজ পোশাক করেছেন যে সকলের মনোযোগ সেই দিকে আকৃষ্ট হয়, সবাই সেটা নিয়েই ব্যস্ত থাকে। তার ওপর তার তুরুপের তাসটা ছিল এই যে গাঁজার কলকেটা, এটাই হচ্ছে তার ট্রাম্প কার্ড। কারণ সবাই সেই গাঁজার কলকেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল, যে সে গাঁজা খায় কি না। গাঁজা খায় না অথচ মিথ্যে কথা বলছে, কারণ গাঁজা খাবার সমস্ত লক্ষণ তার মধ্যে বর্তমান। এবং নিমাইবাবু তাকে উপদেশও দিচ্ছেন যে তোমার শরীর এত ক্ষীণকায়, গাঁজা খাবার সমস্ত লক্ষণ তোমাতে রয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবে না, সুতরাং বুড়ো মানুষের কথাটা শুনো আর গাঁজা খেও না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বলা হয়ে গেল। জগদীশবাবু পর্যন্ত চটে উঠে বললেন যে মিথ্যেবাদী কোথাকার, পরকে সেজে দেবার জন্য তুমি গাঁজার কলকে কুড়িয়ে পকেটে রেখেছো, এই সমস্ত। ফলে তার উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সবাই সেই গাঁজার কলকে নিয়েই পড়েছে, আর কিচ্ছু দেখবার দরকার নেই। এবং অনায়াসে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাবার ছাড়পত্রও পেয়ে গেছে। সুতরাং এইটা হলো সব্যসাচী মল্লিকের বিশেষত্ব, যে তিনি ঠিক যে রকম ছদ্মবেশটা ধারণ করেছেন ঠিক সেই রকম ভাবেই দেখো তিনি কথাবার্তাও বলছেন। এই যে বললাম না, মাইরি কথাটা আমি মার্ক করেছিলাম কেন, মাইরি, এটা সাধারণত যারা অল্প শিক্ষিত মানুষ, মিস্ত্রি মজুর বাস ড্রাইভার কন্ডাক্টর, এরা এই ধরনের কথাবার্তাগুলো ব্যবহার করে। এটা একটু অশ্রাব্য ভাষা আর কি। তো এই যে একজন মিস্ত্রির মুখে মাইরি কথাটাই আসবে এটা খুব স্বাভাবিক। সেই জন্যেই ইচ্ছে করেই কথাটা বলা হচ্ছে, যাতে পুরোপুরিভাবে থানার পুলিশদের বিশ্বাস হয় যে হ্যাঁ এই লোকটা মিস্ত্রি বটে। এবং যে উদ্দেশ্যে এই উৎকট সাজ পোশাক করা হয়েছিল, যে উদ্দেশ্যে গাঁজার কলকেটা পকেটে রাখা হয়েছিল, সেই উদ্দেশ্য পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। পুলিশেরা শুধু তার বাইরের সাজ পোশাক গাঁজার কলকে এসব নিয়েই ব্যস্ত থেকেছে, তাকে ছেড়ে দিয়েছে। তাদের মনে দৃঢ় ধারণা, একদম নিশ্চিত ধারণা যে এই লোকটা কোনো মতেই সব্যসাচী মল্লিক হতেই পারে না। এবার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে না, এই শহরটা অর্থাৎ রেঙ্গুনে আরো কিছুদিন ওয়াচ রাখা দরকার। বিশেষ করে সেদিনই রাত্রে যে মেল ট্রেনটা ঢুকবে সেদিকটায় যেন জগদীশবাবু দৃষ্টি রাখেন, কারণ সে অর্থাৎ সব্যসাচী মল্লিক যে বর্মায় এসেছেন এই খবর কিন্তু পাকা। এরপর যেটা হলো, অপূর্ব স্টেশন থেকে বেরিয়ে গেল এবং গিরিশ মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গ এবং তার যে বিছানাপত্র সব নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে উত্তর দিকে চলে গেল। কারণ গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিক ভালো করেই জানেন যে থানা থেকে বেরোনো মাত্রই তিনি যে পুলিশের চোখের আড়ালে চলে গেলেন তা নয়, থানার বাকি যারা পুলিশ তারা নিশ্চয়ই দেখবে যে লোকটা কোথায় যাচ্ছে, একবার দেখি তো, কেউ না কেউ তো দেখবেই।
সেজন্য যতক্ষণ না তিনি ওই পুলিশদের চোখের আড়ালে চলে যাচ্ছেন ততক্ষণ কিন্তু এই ক্যামোফ্লেজটা ধরে রেখেছেন তিনি। এইটাই হচ্ছে তার অভিনবত্ব। এবার একটা কোয়েশ্চেন তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি যে গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল। আরেকটা কোয়েশ্চেন, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? কোন বস্তুর কথা বলা হয়েছে? এগুলো এমন কিছু কোয়েশ্চেন মানে পরীক্ষায় আসবে না এটা হতে পারে না, তোমার কোনো না কোনো পরীক্ষায় আসবে এই কোয়েশ্চেনগুলো। নেক্সট আরেকটা যেটা, সেটা হচ্ছে বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর কি হবে? বুড়ো মানুষ অর্থাৎ নিমাই বাবু গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্যের কথা ভেবে তাকে আর গাঁজা খেতে বারণ করেছিলেন, এই কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে দয়ার সাগর পরকে সেজে দিন নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। এই অংশটা ছোট্ট ছোট্ট করে তুলে ধরো, এই যে দয়ার সাগর এই অংশটা হতে পারে, বা পরকে সে যদি নিজে খাইনি এটাও হতে পারে, বা এটাও হতে পারে। আমি একসঙ্গে মার্ক করলাম করে এখান থেকে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে বক্তা কে। অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে ফেলে, তারা লিখে ফেলে যে বক্তা হচ্ছে নিমাই বাবু। বক্তা কিন্তু এখানে কোনো মতেই নিমাই বাবু নন, কারণ তিনি অর্থাৎ পুলিশের যে বড় কর্তা নিমাই বাবু তিনি কিন্তু এই গিরিশ মহাপাত্রের প্রতি একটু স্নেহপরায়ণ হয়ে পড়েছেন, সেই জন্যই তাকে তিনি উপদেশ দিচ্ছেন যে তুমি আর গাঁজা খেও না। সুতরাং এবার যখন এই দয়ার সাগর মিথ্যেবাদী কোথাকার এই বলে যে কটুকাটব্য করা হচ্ছে, এটা তো অন্তত নিমাই বাবু করতে পারবেন না। তার মানে আমার কাছে আর একটাই অপশন থাকলো, সেটা হচ্ছে জগদীশ বাবু। তাহলে বক্তা হচ্ছেন জগদীশ বাবু। কেমন? এবার এই জায়গাটা রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, এই অংশটা তুলে সে যে বর্মায় এসেছে এ খবর সত্য কার কথা বলা হয়েছে? হয়ে গেল, কার কথা বলা হয়েছে? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। ব্যাস, এই পর্যন্ত তাহলে আমাদের পড়া হয়ে গেল। কোথাও যদি কারোর বুঝতে কোনো অসুবিধে থাকে ডেফিনেটলি সে আমাকে জানিও একটু, কারণ তোমরা না বললে আমিও তো বুঝতে পারবো না যে কার কোথায় বুঝতে সুবিধে হচ্ছে বা অসুবিধে হচ্ছে। এবারে তাহলে একটু পরের দিকে এগোই। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক, স্নানাহার, পোশাক পরা, আফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলওয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তাহলে কি হচ্ছে এইটুকু অংশের মধ্যে? এইটুকু অংশের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব তো পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফিরে এলো। এবার বাড়িতে ফিরে এসে
সে তার প্রাত্যহিক কাজকর্ম করছে, যে স্নান, খাওয়া, দাড়ি গোঁফ কামানো, সন্ধ্যান্নিক করা, অফিস যাবার জন্য পোশাক আশাক পরা করছে বটে, কিন্তু সাংসারিক কোনো কাজেই তার যেন ঠিক মন নেই। অথচ আশ্চর্যের কথা, এই যে যাকে সে ভাবছিল যে সব্যসাচী মল্লিক, সেই সব্যসাচী মল্লিক যে সৌভাগ্যক্রমে পুলিশের হাতে ধরা পড়ল না, এত বড় যে একটা দুর্ঘটনা ঘটে গেল না, সেইটাতেও যেন অপূর্বর মন নেই। কি যে সে চিন্তা করছে সে ঠিক মতো বোঝাতেও পারবে না, কিন্তু গভীরভাবে চিন্তামগ্ন হয়ে আছে। আমরা বুঝতেই পারছি যে সে চিন্তা করছে কিসের, সেই রাজবিদ্রোহীর কথা, সেই সব্যসাচী মল্লিকের কথা, যিনি এত উচ্চ শিক্ষিত, এত উচ্চ বংশের হওয়া সত্ত্বেও সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিলাস পরিত্যাগ করে তিনি এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন, পুলিশের হাতে ধরা পড়বার সমস্ত আশঙ্কা সত্ত্বেও তাকে কেউ বাধা দিতে পারছে না। বিভিন্ন বিভিন্ন ছদ্মবেশ ধরে তিনি ছুটে বেড়াচ্ছেন, যাতে যে কোনো উপায়ে, যে কোনো কারো সাহায্য নিয়ে তিনি নিজের দেশকে স্বাধীন করতে পারেন। এই মানুষটার চিন্তাতেই তার মন এতটাই পরিপূর্ণ হয়ে আছে যে সাংসারিক কোনো বিষয়েই তার আর মন নেই। এমনকি সব্যসাচী মল্লিক ধরা পড়ল না, এই কথাটাও তার এখন আর মনে হচ্ছে না, বরং বৃহত্তর চিন্তা যে এই সব্যসাচী মল্লিকের জীবন দর্শনটা ঠিক কি, সে কি কোনোদিন এই মানুষটার সাক্ষাৎ পাবে, সে কি কোনোদিন এই মানুষের সান্নিধ্যে আসতে পারবে, এরা ঠিক কি করতে চায়, কিভাবে করতে চায়, এই সমস্ত চিন্তাই তার মনটাকে এমনভাবে ঘিরে ধরেছে যে জাগতিক কোনো বিষয়ে তার আর মন নেই। অফিসে গিয়েও সে এই রকম অত্যন্ত অন্যমনস্ক হয়ে আছে, যেটা দেখে তার অফিসের সহকর্মী, সহকর্মী এখানে নামটা দেওয়া হয়েছে তলওয়ারকর, আমরা পুরো নামটা এইখানেই করে নেব, সেটা হচ্ছে রামদাস তলওয়ারকর। বানানগুলো কিন্তু একটু খেয়াল রেখো, আমি ছাত্রছাত্রীদের বারবার বলছি যাতে বানানে কোনো রকম ভুল না হয়। ইনি হচ্ছেন একজন মারাঠি ব্রাহ্মণ এবং অফিসে অপূর্বর সহকর্মী। মানুষটি খুব ভালো, খুব সহমর্মী, খুব সংবেদনশীল এবং অল্প কয়েকদিনেই সে অপূর্বর খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। এবার এহেন বন্ধুস্থানীয় অপূর্বর অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করে রামদাস তলওয়ারকরও চিন্তিত হয়ে পড়ছেন, এবং স্বাভাবিক যেটা হয় প্রথম চিন্তাটাই আসে যে বাড়ি থেকে কি কোনো চিঠিপত্র পেয়েছেন, মানে কিছু কি হয়েছে বাড়িতে, এইরকম একটা ইঙ্গিত তিনি দিতে চাইছেন।